Hi everyone, this is Noora Rushi and welcome to my channel. SMFWB 2025 এর পরীক্ষা 27শে জুলাই আর আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করছি 15ই জুলাই। আমাদের হাতে আর মাত্র 11 দিন সময় রয়েছে। এই 11 দিনে তোমরা কিভাবে পড়বে, কি ফলো করবে, স্টাডি প্ল্যান, স্ট্র্যাটেজি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। এবং আমি তোমাদের এটাও বলবো যে আমি নিজেও এই পরীক্ষাটা এক সময় দিয়েছি এবং প্যারামেডিক্যাল কোর্স কমপ্লিট করেছি। তো আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম এবং এক্সাম কোয়ালিফাই হয়েছিল। তো চলো আমি এর আগের দিন তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের সিলেবাসে কি আছে এবং এক্সাম প্যাটার্ন। তো অলরেডি আমরা জানি যে এখানে 50 নম্বর থাকবে বায়োলজি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি একদম শুরুতেই যে আমরা দেখব যে ফিজিক্সে রয়েছে আমাদের 25 নম্বর, 25টা কোয়েশ্চেন থাকবে, এক একটা প্রশ্নের 1 নম্বর করে, নো নেগেটিভ মার্কিং। কেমিস্ট্রিতে 25 নম্বর এবং বায়োলজিতে 50 নম্বর, টোটাল 100-র মধ্যে আমাদের পরীক্ষা। এই 100-র মধ্যে যদি 60+ স্কোর করা যায় তাহলে খুব সহজে একটা সরকারি সিট পাওয়া যাবে। 60+, তবে চেষ্টা করবে যাতে 70+ স্কোর করা যায়। বেটার যে একটা হাই স্কোর টার্গেট সেট করা। 70+ আমাদের টার্গেট থাকবে, 70+ আমরা টার্গেট রেখে চলবো। আচ্ছা, তো আমরা জানি যে 27 তারিখে পরীক্ষা, আজকে 15 তারিখ, আর মাত্র আমাদের হাতে 11 দিন সময় রয়েছে। ওকে, দেখো আমি একদম স্টার্টিং থেকেই বলবো, প্রথমত ক্লাস 11-12-এর বই আমাদেরকে একদম ভালো করে পড়তে হবে। ক্লাস 11-12-এর বই এই পরীক্ষাটার জন্য আলাদা করে রেফারেন্স বই বা আলাদা করে কোনো বই সেই অর্থে প্রয়োজন নেই। যদি কোনো প্র্যাকটিস সেট বা এমসিকিউর সেট বই থাকে তাহলে ভালো, যে হ্যাঁ আমি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কভার করছি, তাহলে ভালো একটা টেক্সট বইয়ের পাশাপাশি। কিন্তু টেক্সট বইটা হলো আমাদের প্রাইম, টেক্সট বইটাই প্রাইম। এর জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল বা সিবিএসসি বোর্ডের যারা স্টুডেন্টস রয়েছে, টেক্সট বই বা আইসিএসসি বোর্ডের থাকে স্টুডেন্ট যদি, তো টেক্সট বইটা ফলো করো। তোমার 11-12-এ তুমি যা পড়েছো জাস্ট সেই টেক্সট বইটা, এর বাইরে কিছু না। এই পরীক্ষার জন্য এনসিইআরটি ফলো করার কোনো প্রয়োজন নেই। এনসিইআরটি লেভেলের এখানে প্রশ্ন আসে না। তবে হ্যাঁ, যদি কেউ নিটের স্টুডেন্টও এই পরীক্ষাটা দেয় বা হয়তো জেন পাস পড়ছিল বা অন্য কোনো এক্সামের জন্য পড়ছিল যেখানে সে এনসিইআরটি ফলো করছে, তো সেক্ষেত্রে ঠিক আছে এনসিইআরটি। কিন্তু আমি এটা তাদের জন্য বলছি যে যারা এনসিইআরটি পড়েনি, 11-12-এর জাস্ট টেক্সট বই পড়েছে, তার জন্য আলাদা করে এনসিইআরটি পড়ার দরকার নেই। যদি কেউ অলরেডি এনসিইআরটি পড়ে থাকে তাহলে তার ক্ষেত্রে ঠিক আছে। ওকে, দেখো এবার আসছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। যে কোনো পরীক্ষার মূল মন্ত্র হলো বিগত বছরের প্রশ্নপত্রগুলোকে ভালো করে করা। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার যে এই পরীক্ষাটার প্রশ্নপত্র স্টুডেন্টদেরকে ঘরের বাইরে মানে এক্সাম হলের বাইরে আনতে দেওয়া হয় না, সেখানেই জমা নিয়ে নেয়। তাই প্রিভিয়াস ইয়ার্স কারো কাছে নেই। এটা পুরোপুরি তুমি যদি জানতে চাও যে কীরকম পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এক্সপিরিয়েন্সের উপর তোমাকে জানতে হবে। এমন কেউ যে পরীক্ষা দিয়েছে তাকে তুমি জিজ্ঞেস করো, ঠিক আছে? তো তুমি এরকম যারা অলরেডি এক্সামটা দিয়েছে তাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে জানতে পারবে ডিফিকাল্টি লেভেল, টাইমের কিরকম প্রেশার থাকে, তারপর এক্সামের কতটা ডেপথ থাকে সিলেবাসের উপরে, এই সমস্ত বিষয়। এর আগের দিনে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমাদের এক্সাম অ্যালবামের একটা এমসিকিউ গাইড বুক আছে, একদম এসএমএফডব্লিউবি পরীক্ষার জন্য বানানো। তোমরা চাইলে সেই বইটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য। বাংলা এবং ইংলিশ বাইলিঙ্গুয়াল একটা তোমার হচ্ছে যে ইবুক, সেই ইবুকটা ফলো করতে পারো। কিভাবে এই ইবুকটা তোমরা পাবে? এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করবে, সেখান থেকে তোমরা ইবুক সেকশন থেকে পারচেস করতে পারো। অথবা যদি সেটা প্রবলেম হয় তাহলে তোমরা 8509386897, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সাম অ্যালবামের, এই হোয়াটসঅ্যাপে টেক্সট করবে। আমাদের বইটার প্রাইস রয়েছে মাত্র 59 তোমরা পে করলেই এই ইবুকটা তোমাদেরকে পাঠানো হবে। ওকে, এবার দেখো সিলেবাসের যদি আমরা ডেপথ দেখতে যাই, তো
তো ক্লাস 11-12 তোমরা পড়বে। 11-12 যারা এবার হয়তো বোর্ড এক্সাম দিয়েছো, বা যেহেতু এখানে কোনো আপার এজ লিমিট নেই, আমি দেখেছি 30 বছর, 34, 35, 36, 40 বছরের ঊর্ধ্ব পর্যন্ত ছাত্র ছাত্রীরা পরীক্ষাটা দেয়। আমি যেখানে পড়তাম, আমি উডল্যান্ডস হসপিটাল থেকে, অনেকে আমাকে কমেন্টও করেছিল, তো আমি উডল্যান্ডস হসপিটাল থেকে পড়েছি এবং আমি দেখেছি আমাদের জুনিয়র, আমার থেকে বয়সে বড়, আমাদের একজন জুনিয়র ছিল, একজন মেয়ে ভর্তি হয়েছিল, সে অলরেডি একটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছে, এমএসসি কমপ্লিট করার পরে প্যারামেডিক্যালে এসেছে। তো অলরেডি শি ওয়াজ আই থিঙ্ক 26 or 27। তো এরকম বিভিন্ন এজের কিন্তু এখানে থাকবে। তো যারা অলরেডি ক্লাস 12 থেকে বিচ্ছিন্ন, সিলেবাস থেকে বিচ্ছিন্ন, তাদের ক্ষেত্রে বেশি ডেপথে যাওয়ার দরকার নেই। সারফেস লেভেল, এটার কিন্তু লেভেলটাই সারফেস লেভেল, একদম এনসিইআরটি ডেপথে গিয়ে পড়তে হবে এরকমটা না, সারফেস লেভেল 11-12। কোয়েশ্চেন টাইপ যদি আমরা দেখতে যাই, তো এখানে বেশিরভাগ প্রশ্ন একদম ডিরেক্ট জিজ্ঞেস করা হয়। তারপর মেমোরি বেসড এমসিকিউ, নট সো ট্রিকি, খুব ট্রিকি কোয়েশ্চেন থাকে না। তারপর স্ট্রেট ফরওয়ার্ড এমসিকিউ, স্পেশালি ফর বায়োলজি অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই দুটোর ক্ষেত্রে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এমসিকিউ জিজ্ঞেস করা হয়। এই হলো আমাদের কোয়েশ্চেন টাইপ। ডিফিকাল্টি লেভেল ইজি টু মডারেট, এখানে হাই তোমার হচ্ছে যে তোমরা পাবে না যে একদম ডিফিকাল্টি লেভেল খুব উঁচুতে রয়েছে, সেরকম না, ইজি টু মডারেট কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? কিছু ইজি পাবে এবং কিছু মডারেট পাবে। টাইমের প্রেশার আমরা জানি 3 ঘন্টাতে, দেখো তোমাকে 3 ঘন্টায় 100টা প্রশ্ন সলভ করতে হবে, 3 ঘন্টায় 100টা প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে? তো তুমি যদি 30টা কোয়েশ্চেনে বা তোমার 32টা কোয়েশ্চেনে 1 ঘন্টা করেও টাইম দাও, তাও কিন্তু খুব ইজিলি তোমার এটা হয়ে যাবে। তো টাইমের প্রেশার অন্যান্য পরীক্ষাতে যেমন থাকে, যেমন তোমার হচ্ছে যে নিট বলো বা জেনপাস পরীক্ষা বা এএনএম জিএনএম পরীক্ষা ইত্যাদি পরীক্ষার মতো টাইমের প্রেশারটা অতটাও নেই, তবে তাও আমি বলবো যে টাইম ম্যানেজমেন্টটা করা দরকার। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আগে থেকে মক টেস্ট দিতে হবে। এই যে 11টা দিন সময় আছে, আমি জানি এটার জন্য তোমরা খুব বেশি হয়তো রিসোর্সেস পাবে না, আমাদের সময়ও বেশি রিসোর্সেস ছিল না, আমিও টেক্সট বই থেকেই পড়তাম। আমার ক্ষেত্রে কি ছিল ব্যাপারটা, যে আমার বায়োলজিটা স্ট্রং ছিল আর কেমিস্ট্রিটা আমি পারতাম, কিন্তু ফিজিক্সে আমি একটু দুর্বল ছিলাম। তো আমি যেগুলোতে অলরেডি ভালো ছিলাম, আমি যেহেতু কেমিস্ট্রিটা পারতাম, তো আমি কি করতাম যে বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা, তো সেগুলো ভালো করে রিভাইজ দিয়েছিলাম, সেগুলো ভালো করে প্র্যাকটিস করেছিলাম, এমসিকিউগুলো যেগুলো আমাদের ক্লাসে স্যার পড়িয়েছিলেন। আমার তো খুব একটা গ্যাপ ছিল না, আমি উচ্চ মাধ্যমিকের পরেই এটা করেছি, তো অলরেডি আমি 11-12 পড়েছিলাম, আমার কাছে নোটস ছিল, তো আমি কেমিস্ট্রি সেগুলোই ফলো করেছিলাম। আর বায়োলজির আমি যে স্যারের কাছে পড়তাম টিউশন, সেই স্যার এই পরীক্ষার জন্য আমাদেরকে পড়িয়েছিলেন, তো সেই নোটসগুলো আমার কাছে ছিল, জেনপাস পরীক্ষা আর এই পরীক্ষাটা, এই দুটোর জন্য আলাদা করে স্যারের কাছে পড়তাম। তবে আমার একটা ব্যাপার ছিল যে আমি না খুব ভুলে যেতাম, বিশেষ করে ফর্মুলাগুলো ভুলে যেতাম, ফিজিক্সের যে নিউমেরিক্যাল টাইপের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করতে প্রবলেম হতো, তো সেজন্য আমি লিখে লিখে পড়তাম। তো সব থেকে ভালো যদি কেউ ভুলে যাও, যে অনেকদিন তুমি পড়াশোনা থেকে ডিট্যাচ রয়েছো, তুমি একটা কাজ করতে পারো যে লিখে লিখে পড়ো, নিজে নিজে পড়ো, এমনভাবে পড়ো যেন তুমি কাউকে শেখাচ্ছ, তুমি কাউকে পড়াচ্ছ, সেরকমভাবে। আর বায়োলজিতে এখানে কোনো কিছু ছাড়ার নেই, বায়োলজিতে তোমাকে পুরোটা ভালো করে পড়তে হবে, বায়োলজিটা খুব ইজি, এবং বায়োলজি খুব একদম পুরো ডেপথ থেকে যে কোয়েশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করা তা মানে হয় তা কিন্তু না, মানে নর্মালি যেমন আমরা বায়োলজি কোয়েশ্চেন, তোমরা আলিয়া ইউনিভার্সিটির কোয়েশ্চেন দেখবে, তোমরা জেনপাসের কোয়েশ্চেন দেখবে, যেহেতু এখানে পিওয়াইকিউ নেই, তাই আমি বলবো তোমরা জেনপাসের পিওয়াইকিউ গুলো দেখতে পারো, জেনপাস পরীক্ষার পিওয়াইকিউ। তারপর তোমার হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির যে পরীক্ষা হয়, আলিয়া ইউনিভার্সিটির তোমরা কোয়েশ্চেন পেপারও পেয়ে যাবে। তো এই দুটো পরীক্ষার তোমরা কোয়েশ্চেন প্যাটার্নগুলো একটু দেখতে পারো, প্রিভিয়াস ইয়ার্স।
তাহলে অনেকটাই আইডিয়া হবে, কারণ এই পরীক্ষাগুলোর সাথে সিমিলারিটিস রয়েছে ডিফিকাল্টির। আচ্ছা, এবার আমরা দেখবো যে স্টাডি প্ল্যান তোমরা কিভাবে পড়বে। এই 11টা দিন কিভাবে পড়বে, ফোকাস অন মোস্টলি বায়োলজি। যদি যদি ফিজিক্স কেমিস্ট্রি তোমার একটু মনে হয় যে হার্ড, বা এমনিতেও দেখতে গেলে সব থেকে ওয়েটেজ রয়েছে, স্কোর সব থেকে বেশি বায়োলজিতে, তো তোমাকে বায়োলজিতে ফোকাস করতে হবে। এখানে 50 নম্বর, 50-এর মধ্যে তুমি যদি এখানে 45 নম্বর স্কোর করতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি তোমার যদি উইক হয়, ফিজিক্সে তুমি 10 নাম্বার যদি স্কোর করতে পারো, কেমিস্ট্রিতে তুমি যদি 15 নাম্বার স্কোর করতে পারো, তোমার 70 হয়ে যাবে। এবার যদি কেউ কেমিস্ট্রিতে 15 নাম্বার নাও পায়, যদি সে 10 নাম্বার পায়, তাও তার 65 নম্বর। যদি কেউ বায়োলজিতে 45 নাম্বার স্কোর নাও করতে পারো, তাও যদি 40 নাম্বার যদি স্কোর করতে পারো, তো 40 নাম্বার তোমার থাকবে, তোমার এখানে হয়ে যাবে 65। বা তুমি যদি এখানে কেমিস্ট্রিতে 5 নাম্বার না পাও এবং এখানেও যদি 5 নাম্বার না পাও, তাও তোমার 60 মতো চলে আসবে। এই 60+ টার্গেট তুমি যদি করো, এটা একদম সেফ স্কোর, একদম সেফ স্কোর। তাহলে তুমি তোমার নিজের পছন্দ মতো যে কোনো একটা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস নিতে পারো, মানে প্যারামেডিক্যাল কোর্সেস, তোমার যেটা পছন্দ, ক্রিটিক্যাল কেয়ার হোক, বা তোমার যদি পছন্দ হয় অপারেশন থিয়েটার বা ডিএমএলটি বা ইসিজি, তোমার যেটা খুশি তুমি সরকারি কলেজ থেকে সেটা করতে পারো, এসএসকেএম থেকে বা আরজি কোর থেকে, বা তোমার হচ্ছে যে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, বা মেডিকেল কলেজ কলকাতা থেকে, বা এনআরএস থেকে, তোমার যেটা খুশি তুমি তোমার একদম পছন্দ মতো কোর্স পেয়ে যাবে। একদম সেফ স্কোর হলো 60+। ওকে, তবে তাও আমি বলবো যে 70+ সব থেকে স্কোর করা ভালো, কারণ কম্পিটিশন এখন বাড়ছে। আমাদের সময় 60+এ হয়ে যেত, এখন বর্তমানে কম্পিটিশন অনেক বেড়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে সেফ স্কোর 70+ টার্গেট রাখা ভালো, কারণ আমরা কেউই জানি না যে কি হবে, সো ফ্ল্যাকচুয়েশন তো হতেই থাকে। এবার ডেইলি এই যে 11 দিন হাতে সময় আছে, 5 ঘন্টা তো বাবা তোমাকে পড়তেই হবে। 2 ঘন্টা বায়োলজি ভালো করে পড়ো, ফিজিক্স 1.5 ঘন্টা পড়ো, কেমিস্ট্রি 1.5 ঘন্টা পড়ো। এটা ভেবো না যে শুধু বায়োলজি পড়লেই তোমার হয়ে যাবে, শুধু বায়োলজিতেই আমি 40 নাম্বার তুলবো, বাকি সাবজেক্ট আমি কিচ্ছু পড়বো না, এটা কিন্তু বড় ভুল। 3টা সাবজেক্টকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে, বায়োলজিকে একটু বেশিই গুরুত্ব দিতে হবে। এবং তোমার যদি বায়োলজি স্ট্রং হয়, তাহলে এটাকে আরো স্ট্রঙ্গার করো, এখানেই তুমি নম্বরটা তুলতে পারবে। 3 নম্বর হচ্ছে রিভিশন করা। তোমরা অলরেডি তোমার হচ্ছে যে সিলেবাস কভার করা হয়ে গেছে, আই হোপ সবাই দেখে নিয়েছো কি সিলেবাস আছে, সব পড়া হয়ে গেছে। সেগুলো থিওরি তো কমপ্লিট, থিওরি কমপ্লিট হয়ে গেছে, এবার নোটস যে তোমার কাছে যে বানানো আছে, সেই নোটসটাকে তোমাকে ভালো করে রিভাইজ দিতে হবে, একদম ভালো করে। আমার কি হয়েছিল, আমি ক্লাস 11 এবং ক্লাস 12-এর বায়োলজির দুটো আমার আলাদা আলাদা খাতা ছিল, ঠিক আছে? আমার এরকম সাইজের খাতা ছিল, এরকম সাইজের এই যে ক্লাসমেটের যে খাতাগুলো হয়, হ্যাঁ, এরকম আমার দুটো খাতা ছিল। এখানে আমার চ্যাপ্টার ওয়াইজ সব এমসিকিউগুলো ছিল। আমি এসএকিউ আকারে কিছু লিখেছিলাম, কিছু এমসিকিউ আকারে ছিল। সেই 11-12-এর তোমার হচ্ছে যে এমসিকিউগুলো আমি কভার করেছিলাম, দুটো খাতা। আমাদের স্যারও লিখেছিল কিছু, এবং পরে আমি নিজে কিছু অ্যাড করতাম, আর যেগুলো আমি ভুলে যেতাম সেগুলোকে বিভিন্নভাবে মেমোরাইজ করার চেষ্টা করতাম। অনেকগুলো আমি চার্ট বানিয়েছিলাম যে এই হলো বিভিন্ন জীব এবং এদের গমন অঙ্গের নাম, এদের শ্বাস অঙ্গের নাম, এদের রেচন অঙ্গের নাম। তারপর যেগুলো ক্লাসিফিকেশন ছিল, যেমন পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, তারপর প্লাটিহেলমিনথিস, এইগুলোর আমি একদম শর্টকাট করে মনে রাখার চেষ্টা করতাম যে হ্যাঁ, পরিফেরার এই এই বৈশিষ্ট্যগুলো আছে, আচ্ছা নিডারিয়ার এই এই বৈশিষ্ট্যগুলো আছে। আর বায়োলজির ক্ষেত্রে তোমার হলো যে তোমার হচ্ছে যে যে ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট ফিজিওলজি, এই দুটো কিন্তু একদম বাইবেল। এইগুলোই থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তো এই মানে এই টপিকগুলোর উপরে তোমাকে বেশি ফোকাস করতে হবে, বায়োলজি সবটাই পড়তে হবে, তবে রিভিশনটা এগুলো ভালো করে করো। ওকে, এবার প্র্যাকটিস মক টেস্ট। আই নো রিসোর্সেস কম মক টেস্টেরও, কিন্তু তোমাকে নিজেকেই মক টেস্ট করতে হবে। বিভিন্ন ওএমআর শিট পাওয়া যায়, দেখবে সার্চ করলেই পেয়ে যাবে। ওএমআর শিট তোমাকে প্র্যাকটিস আগে থেকে একটু করে যেতে হবে, ওএমআর শিট ফিল আপ করা শিখতে হবে। প্র্যাকটিস ওএমআর শিট অ্যান্ড মক
টেস্ট, প্র্যাকটিস ইওর ওন নোটস, যা নোটস বানিয়ে রেখেছো এখন নতুন করে আর বানানোর দরকার নেই। যদি বানানো কারোর কাছে নাও থাকে তাহলে নর্মাল জাস্ট র ম্যাটেরিয়াল যা আছে তাই পড়ো। মেমোরাইজ ফর্মুলা, ফিজিক্সের যে ফর্মুলাগুলো আছে সেগুলোর উপর ফোকাস করো, কারণ আমাদের বেলাতেও ফর্মুলার উপরে বেশি প্রশ্ন এসেছিল। এবং এই পরীক্ষাটা আমার নিজের দিদিও দিয়েছিল, আমার দিদি দিয়েছে, আমার আরও অনেক বন্ধু বান্ধব, যেহেতু আমি এই প্যারামেডিক্যাল ফিল্ডে তোমার হচ্ছে যে পড়েছি, তাই আমার প্রচুর বন্ধু বান্ধব, কেউ হয়তো এনআরএস থেকে পড়েছে, কেউ আরজি কোর থেকে পড়েছে, এসএসকেএমেরও বন্ধু বান্ধব আছে। তো তাদেরকে জিজ্ঞেসও আমি করেছি ভিডিওটা বানানোর আগে। তো একই কথা যে সারফেস লেভেলে পড়ো কিন্তু ফর্মুলাতে বেশি ফোকাস করো। তারপর হচ্ছে যে দেখবে অনেক সময় বইগুলোতে ব্ল্যাক কালি দিয়ে লেখা থাকে, হাইলাইট করা থাকে, সেই হাইলাইট যেগুলো করা আছে সেই হাইলাইট টপিকগুলোর উপরে ফোকাস করো, তাহলেই খুব ইজিলি তোমরা কোয়ালিফাই করতে পারবে। খুব ভীষণ ভীষণ যে কঠিন কিছু একটা প্রচণ্ড চাপ লাগছে তা কিন্তু না, রিল্যাক্সে থাকো, বি কনফিডেন্ট। কনফিডেন্সটাই তোমার হাতিয়ার হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। তারপর হাইলাইট ইম্পর্টেন্ট ডেফিনেশন, ফর্মুলা অ্যান্ড রিয়াকশন, এটাই আমি বলছিলাম, এগুলোর উপরে ফোকাস করো। প্র্যাকটিস এমসিকিউ, বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। প্র্যাকটিস ইওর ওন নোটস, মেমোরাইজ ফর্মুলাস, হাইলাইট ইম্পর্টেন্ট ডেফিনেশন, ফর্মুলা, রিয়াকশন অ্যান্ড প্র্যাকটিস ইওর তোমার হচ্ছে যে এমসিকিউ। এমসিকিউ প্র্যাকটিসের জন্য ইউটিউবে অসংখ্য ক্লাস পাবে। এক্সাম অ্যালবামে চলে যাবে, এক্সাম অ্যালবামেও আমার প্রচুর প্রচুর বায়োলজি ক্লাস করানো আছে, সেখানেও পাবে। এবং আমি ভেবেছি তোমাদের এই 11 দিন আমি বায়োলজির ক্লাস করাবো, সেখান থেকেও তোমরা অনেক থিওরি বা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, প্লাস আরও ভালোভাবে রিভিশন তোমাদের হবে। ওকে, দেখো ফিজিক্সের ক্ষেত্রে ক্লাস 11-এর যে টপিকটা রয়েছে সেটা তুলনামূলকভাবে অনেকের একটু কঠিন মনে হয়, সেখানে ফাউন্ডেশনটা রয়েছে, তোমার ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়। ক্লাস 12-এর যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু স্কোরিং। তো 10 নাম্বার তোমাকে যে ফিজিক্সে তুলতে বললাম সেটা কিন্তু তুমি ক্লাস 12 থেকে বেশি তুলতে পারবে। ক্লাস 12-এর যে টপিকগুলো আছে, কারেন্ট ইলেকট্রিসিটি, হ্যাঁ, ম্যাগনেটিজম, এই ধরনের যে টপিকগুলো আছে এইগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। এবং ফাউন্ডেশনের তুলনায় এই টপিকগুলো কিন্তু বোঝা বেশি সহজ। তো এই হলো ফিজিক্সের ক্ষেত্রে একটা ছোটোখাটো টিপস। এবার দেখো মোস্ট স্কোরিং টপিক। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা ভালো করে মাথায় রাখবে কেমিক্যাল বন্ডিং, অর্গানিক কেমিস্ট্রি, বায়োমলিকিউলস এবং স্ট্রেট ফরওয়ার্ড এমসিকিউ ফ্রম ইনঅর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্সের ক্ষেত্রে কারেন্ট ইলেকট্রিসিটি যেটা আমি বলছিলাম, তারপর মডার্ন ফিজিক্স এবং লাইট খুব গুরুত্বপূর্ণ, লাইট থেকে প্রশ্ন আসবেই, একদম পুরো লিখিত নাও যে লাইট থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে। এবং লাইটটা অনেকের কঠিন মনে হয় জানি, কিন্তু তবু এটা ভালো করে পড়তে হবে, এটার কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে, একদম ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এখানে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেনও আসবে এটার ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে হিউম্যান ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি, জেনেটিক্স, এই 3টে ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। আরও অনেক টপিক এখানে পড়তে হবে তোমাকে বায়োলজির ক্ষেত্রে, কিন্তু এই 3টে টপিক মোস্ট ইম্পর্টেন্ট। বায়োলজিতে আমি কিন্তু বলে রাখছি কোনো কিছু বাদ দেওয়া যাবে না, বায়োলজি একমাত্র উদ্ধার করতে পারবে যারা একদম শেষ পর্যায়ে এসে পড়াশোনা শুরু করেছো, এখন পড়ছো, বা আজকে আমার এই ভিডিওটা দেখছো, যে হ্যাঁ এই দিদিটা তো এই পরীক্ষা দিয়েছিল, লিখে রেখেছে যে আমি কিভাবে পড়েছিলাম, তাই আমি এবার দেখতে আসলাম ভিডিওটা। তো তাদেরকে আমি বলবো এই যে কথাগুলো বললাম কথাগুলো মাথায় রাখো, 11টা দিন সময় নষ্ট করো না, পড়াশোনাতে মন দাও। আচ্ছা, যেমন আমি একটা টিপিক্যাল কেমিস্ট্রির ক্লাস কোয়েশ্চেন এখানে রেখেছি, ক্লাস 9। হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন ইথিলিন? ইথিলিনের হাইব্রিডাইজেশন কত? কার্বনের, ইথিলিনের মধ্যে যে কার্বনটা আছে তার হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করেছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে, এবং আমরা যারা উত্তরটা জানো কি হবে, sp2, তাই না? sp2 হচ্ছে ইথিলিনের কার্বনের হাইব্রিডাইজেশন। তো এরকম টিপিক্যাল কোয়েশ্চেন করবে, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, তো এই ছিল আমাদের ওভারঅল তোমার হচ্ছে যে ভিডিও।
অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আমি বোঝাতে পারলাম কিভাবে পড়বে, কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই অনেকটা তোমার হলো যে তোমাদের কাছে অ্যাডভান্টেজ রয়েছে যে তোমরা খুব সহজে পারবে। আমারও এটাই অ্যাডভান্টেজ লেগেছিলো যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। আর খুব বেশি প্রেশার থাকবে না, রিল্যাক্সে যাবে। আমিও পরীক্ষা দিয়েছি এবং জানি এই সময়টাতে একটু চাপ থাকে, মানে অনেক রকমের টেনশন মাথায় ঘোরে যে ঠিক আছে মানছি সহজ হবে, কিন্তু তাও কতটা কি হবে না হবে এই জিনিসগুলো মাথায় ঘুরতে থাকে। আর যারা কোনো কিছুই ভালোভাবে হয়তো প্রিপারেশন নিতে পারেনি, যারা অনেক দিন ধরে পড়াশোনার সাথে হয়তো যুক্ত ছিল না, অন্য কোনো ফিল্ড থেকে এসে এই পরীক্ষাটা দেবে, তাদের ক্ষেত্রে সহজ মনে হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু কঠিনই লাগবে। যারা অলরেডি এটার সাথে ইনভলভ আছে, যারা এই ধরনের পরীক্ষাগুলো দিচ্ছ, জেন পাস পরীক্ষা দিচ্ছ, হয়তো এনএম জেনএম দিচ্ছ, বা অন্য কোনো প্যারামেডিক্যাল পরীক্ষা দিচ্ছ, 11-12 জাস্ট রিসেন্ট হয়তো 10+2 এই বছর পাশ করেছো, তাদের ক্ষেত্রে সহজ মনে হবে, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এই সহজ জিনিসটাই কঠিন মনে হতে পারে। ওকে, তো আমি যেটা বললাম যে আমি কিভাবে পড়েছিলাম, আমারও ফিজিক্সটা খুব মানে ফিজিক্সটা আমি আয়ত্ত করতে পারতাম না, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ফিজিক্সটা আমার কিছুতেই হতো না। তাই বলে 11 দিন আগে আমি পড়াশোনা শুরু করিনি, অবশ্যই অনেকদিন আগে থেকেই প্রিপারেশনটা চলছিল। কারণ যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করতে গেলে তোমাকে আর্লি স্টার্ট করতে হবে, এটা একদম অনেস্ট কথা। তোমাকে আর্লি প্রিপারেশন শুরু করতে হবে। 11 দিনে তুমি সব কিছু কভার করতে পারবে না। 11 দিনে তুমি জাস্ট এই সময়টা রিভিশনের জন্য, তোমার আরও প্র্যাকটিসের জন্য, এই সময়টা তোমাকে বুস্ট আপ করবে, আর কিছুই না। তো ফিজিক্সটা আমার ওভাবে হয়েছিল। আর কেমিস্ট্রিতে আমি কিছু হাই ওয়েটেজ টপিক বেছে নিয়েছিলাম। কেমিস্ট্রিটা পারতাম, খুব একটা সমস্যা হতো না, বুঝতে পারতাম। তোমার হচ্ছে যে সেজন্য আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়েছিলাম। তারপর এস ব্লক, পি ব্লক এলিমেন্ট, এই কোঅর্ডিনেশন, এই জিনিসগুলো ভালো করে পড়েছিলাম। তো ওটা আমার হয়ে গেছিলো আস্তে আস্তে। তো আমারও মোস্ট বলতে গেলে, সেটা তো স্কোর কার্ড দেয় না, বায়োলজিতেই বেশি নম্বর উঠেছিল, সব থেকে বেশি। আমার 2000 সামথিং র্যাঙ্ক হয়েছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, আমি দুবার পরীক্ষা দিয়েছি। তো আমার যেটাতে আমি তোমার হচ্ছে যে মানে ফার্স্ট যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, তো সেবারে আমি সরকারি সিট পেয়েছিলাম, কিন্তু আরও লাইফে বেটার কিছু করার ইচ্ছে ছিল বলে আমি প্যারামেডিক্যালে ভর্তি হইনি। তারপর হচ্ছে যে তারপর তো করোনা চলে আসলো, আর পড়াশোনা কেমন ছন্নছাড়া হয়ে গেল। দিয়ে তারপরে আমি তোমার হচ্ছে যে আবার যখন এক্সাম দিয়েছিলাম, 2000 সামথিং র্যাঙ্ক হয়েছিল। ফার্স্ট আমার মনে নেই কত র্যাঙ্ক হয়েছিল প্রথমবারেরটা, তো সেকেন্ড টাইমটা আমার মনে আছে। তো তারপরে আমি উডল্যান্ডস থেকে ডিআরডি, যেটা রেডিও ডায়াগনোসিস, ডিআরডি, হ্যাঁ, তো সেটা নিয়ে পড়াশোনা করেছি। এটা আমি জানিয়ে রাখলাম কারণ আমাকে অনেকে কমেন্ট করেছিল যে দিদি তুমি কোন কোর্স করেছো। এবং এখন বর্তমানে আমি ক্লিনিক্যাল লাইনে যাইনি, মানে প্যারামেডিক্যাল আর এটাকে কন্টিনিউ করিনি, ক্লিনিক্যাল লাইনে যাইনি, কারণ আমার যেহেতু টিচিংটা প্যাশন, তো আই এম জাস্ট ফলোয়িং মাই প্যাশন, আমি আমার প্যাশনটাকেই ফলো করছি। বাট হ্যাঁ, আমি কোর্স ভালোভাবে কমপ্লিট করে রেখেছি, আবার 2023 কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও, অ্যান্ড আই হোপ দ্যাট তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, এবং আগামী দিনে যে আমি ক্লাসগুলো নিয়ে আসবো সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো। আই হোপ তোমরা এই এক্সামটা খুব সহজে কোয়ালিফাই করতে পারবে। অল দ্য বেস্ট সবাইকে, টাটা, বাই বাই।